স্বাগত। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমি তৌহিদ শান্ত পুরো অনুষ্ঠানে থাকছি। আমাদের আজকের বিষয় সারা দেশেই আলোচনা হচ্ছে ডাকসু এবং জাকসুর। ডাকসুর ইতিমধ্যে ডাকসুর নির্বাচনের ফলাফল আমরা পেয়ে গিয়েছি। সেখানে অধিকাংশ পদেই ইসলামী ছাত্র শিবির জয়ী হয়েছে এবং যেটাকে আমরা বলি ল্যান্ডস্লাইড ভিক্টরি, ভূমিধস বিজয় অর্জন করেছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের স্বাধীনতার পরে অর্থাৎ স্বাধীনতার পরে 54 বছরের 7বার নির্বাচন হয়েছে ডাকসুর। সেই 7টি নির্বাচনে 7 নম্বর একদম শেষ নির্বাচনে এসে ইসলামী ছাত্র শিবির ডাকসুর ক্ষমতায় পৌঁছে গেল। একইভাবে আজকে জাকসুর নির্বাচন হচ্ছে। জাকসুর নির্বাচনের ফলাফল এখনও গোনা হচ্ছে। ফলাফল এখনও গোনা শেষ হয়নি, যে কারণে আমরা এখনও রেজাল্ট পাইনি। তবে যে কয়টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে আমরা জানিয়ে রাখি যে জাকসুতে কিন্তু 4টার সময় ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল ভোট বর্জনের সিদ্ধান্ত জানায় এবং তারা বিভিন্ন অনিয়মের কথা বলে ভোট বর্জন করে। এছাড়া অন্যান্যরা সবাই ভোটে আছে। দুই একটি স্বতন্ত্র প্রার্থী হয়তো বা ভোটের থেকে তারাও একইভাবে ভোট বর্জন করেছে। 9টি কারণ দেখিয়েছে ছাত্রদল। আজকে আমাদের বিষয় ডাকসু ও জাকসু নির্বাচন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির জয়েন্ট কনভেনর যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে ডাকসু এবং জাকসুর নির্বাচনটা কিভাবে মূলধারা রাজনীতির মধ্যে জায়গা করে নিল। আমার মতে ঠিক এই মুহূর্তে সম্ভবত রাজনীতির কথার মধ্যেই ডাকসু জাকসু নির্বাচনই আছে। আমরা বরাবরের মতো শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে মূল আলোচনা শুরু করব। ৩৩ বছর পর জাকসু নির্বাচন, অনিয়ম ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ, ভোট বর্জন ছাত্রদল সমর্থিত প্যানেলের। ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে বিপি দিয়ে হিসাবে বের করার চেষ্টা করা হয়। সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে নিয়ে কাজ করতে চান নির্বাচিত ভিপি সাদিক। রায়ের বাজারে জুলাই শহীদ ও বুদ্ধিজীবী কবরস্থানে দোয়া মোনাজাত। সংস্কারের সাফল্যের উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর, মন্তব্য আলী রিয়াজের। বেশিরভাগ সংস্কার শেষ করে যেতে চায় সরকার, বললেন প্রেস সচিব। আদালতের চ্যালেঞ্জের মুখোমুখি হয় এমন সংস্কার চায় না বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর সরকার। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না। এবং রাতের ভোটে সহযোগিতা, দুদকের সাবেক কমিশনার সহ 12 সচিবকে দুদকে তলব। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দুর্নীতির মামলা। শুনছিলেন শিরোনাম। আমরা আলোচনায় যাব। আলোচনায় এছাড়া ঐকমত্য কমিশনের বিষয়গুলো আপনারা দেখলেন। হাসানাত আলী, আপনিও দেখলেন যে ঐকমত্য কমিশন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রেস সচিব একটি অনুষ্ঠানে আবারও বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে তারা একেবারেই একাট্টা, অর্থাৎ সরকার বদ্ধপরিকর। তবে আলোচনার আগে আমি একটু জাহাঙ্গীরনগরে যাব। সেখানে আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন জোনায়েদ আলী সাকি। জোনায়েদ আলী সাকি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জোনায়েদ আলী সাকি, কি অবস্থা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন, কি অবস্থা, সর্বশেষ খবর কি আছে আপনার কাছে? জি জি জি, সর্বশেষ খবরের মধ্যে আমি যদি বলি তা হচ্ছে, এখন আপনার সাথে যখন কথা বলছি তখন দিন গড়িয়ে নতুন দিনের সূচনা হয়েছে, অর্থাৎ 12টা পেরিয়ে গেছে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে 10টা 20-এর দিকে ভোট গণনা শুরু হয়। এখানে ভোটের হিসাব বা ভোট প্রায় 6,500-6,500-এর মতো ভোট কাস্ট হয়েছে, কিন্তু গণনার যে প্রক্রিয়া এটা খুবই সনাতনী এবং হাতে হাতে করে গণনা করবে। অর্থাৎ এটার মাধ্যমে যেটা বোঝা যাচ্ছে তা হচ্ছে এই ফলাফল বা মোটামুটি ফলাফল পেতে আহ, আগামীকাল হয়তো দুপুরের আগে বা 11টার দিকে হতে পারে বলে মনে হয়। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যে সারাদিনে ভোট কাভার করে যতটুকু যা মনে হচ্ছে, বিশেষ করে জাহাঙ্গীরনগরের প্রেক্ষাপটে, এখানে একটা মিক্স কয়েকটি প্যানেলের একটা সমন্বয়ে জাকসুর যে নির্বাচিত বা যারা প্রতিনিধি বা যেসব
পদে তাদের আসীন হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ছাত্র শিবিরের এখানে জাকসুর মাধ্যমে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যে ছাত্র শিবির এখানে বেশ কিছু পোস্ট বা তারা অর্জন করতে পারে। এখানে জাহাঙ্গীরনগরের প্রেক্ষাপটে ছাত্র শিবিরটা একটু আসলে অন্যরকম। ঢাকায় যেমন যতটা ছাত্র শিবির আসলে অনেকটা বলা হয় যে হিডেনলি, বা তারা যেমন ছাত্র শিবিরের সাদিক কায়েম সহ তারা যখন চ্যালেঞ্জ করেছিল বলেছিলেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়, ছাত্র সংগ্রামের সময় তারা তাদেরকে চিনতেন, তারা দাবি করেছিলেন। জাহাঙ্গীরনগরে এখানে কিন্তু শিবির বলতে আসলে ওইভাবে আমরা সেটা দেখি নাই, বা আমি নিজেও এখানে যখন ছাত্র ছিলাম তখনও আমরা দেখি নাই। কিন্তু হঠাৎ করে এখন এই যে 24 পরবর্তী যে পরিবর্তন, সেখানে কিন্তু শিবিরের একটা বলবো যে অ্যাক্টিভিটিসটা চোখে পড়ার মতো। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে জাহাঙ্গীরনগরের ছাত্র দলের কবির হত্যা নিয়ে একটা ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা ঐক্যমত ছিল যে এখানে অন্তত পক্ষে লিখিত না হলেও একটা অঘোষিত ভাবে যে এখানে শিবিরের অ্যাক্টিভিটিস তারা কেউ সহ্য করবেন না, বা তারা সেই অ্যাক্সেস দিবেন না। কিন্তু এই জাকসু নির্বাচনের মাধ্যমে যেটা বলা যায় যে শিবির, ছাত্র শিবির জাহাঙ্গীরনগরে একটা স্বীকৃতি পেয়ে গেল, এবং নির্বাচনের মাধ্যমে যখন ম্যান্ডেট পেয়ে গেল, সুতরাং ছাত্র শিবিরকে এখন আসলে অস্বীকারের আর কোনো সুযোগ নেই এই জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে। যেটা একটা বলবো যে দীর্ঘ দিন পরে একটা অন্য রকম পরিবর্তন। ডাকসুর ক্ষেত্রে যেটা হয়েছে সেটাকে যদিও ভূমিধস বিজয় বললেও, ঠিক এই মুহূর্তে আপনারা কি কোনো ফলাফলের কোনো ভগ্নাংশ বা কোনো অংশ জানতে পেরেছেন কিনা? ফলাফলের বিষয়টা আমি আগে যেটা উল্লেখ করেছি, সেখানে যে ফলাফল টোটালি পেতে গেলে আমাদেরকে অবশ্যই আগামীকালকে অন্তত 10:30 11টার আগে সম্ভব হবে না। যারা এখানে ওই ফলাফল গণনার ক্ষেত্রে ছিল তারা প্রেডিক্ট করেছেন। সেক্ষেত্রে আসলে যেহেতু বলেছি যে 10টা 20-এ গণনা শুরু হয়েছে, 6,500-এর মতো ভোট কাস্ট হয়েছে, তো এইগুলো যেহেতু হাতে গণনা করা হবে, সুতরাং সারা রাত ধরে এখানে গণনা প্রক্রিয়া চলবে। আর বিকালে যেহেতু শেষ দিকে 4টার দিকে ছাত্রদল এই ভোট বর্জন করেছে, অন্যান্য ছাত্র সংগঠন যারা তারা আবার ভোট শেষ হওয়ার পরে ভোট বর্জন করা, ভোট নিয়ে বিতর্ক করা, যেটা আসলে বলা যায় যে যদি তারা আগে করতেন তখন কিন্তু এটার একটা গ্রহণযোগ্যতা থাকতো, যেহেতু বোঝাই যাচ্ছে যে তাদের আসলে ওইভাবে সমর্থন হয়তো তারা ছাত্রদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা সেভাবে পেয়েছেন, সেখান থেকে তারা এটা বুঝতে পারেননি। জি, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে আছেন। আমরা যদি সম্ভব হয় এই অনুষ্ঠানের শেষ দিকে আবার চেষ্টা করব আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য। হাসনাত আলী, আপনার কাছে এই যে জাহাঙ্গীরনগরের সর্বশেষ খবর শুনছিলেন যে এখনো ভোট গণনা চলছে, এবং ছাত্রদলের কথা তো শুনলেন যে ছাত্রদল বিকেল 4টার সময় ভোট বর্জন করেছিল, ভোট বর্জন করে, এবং ডাকসুর যে ফলাফল সেটাও আপনি শোনেন। ছাত্রদলের নেতাকর্মীরা 9টা কারণ দেখিয়ে ভোট বর্জন করে, এবং তাদের যে জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী, তিনি তার অভিযোগ তাদের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামাত শিবিরের সঙ্গে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করেছে। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি গতকালকে ডাকসুতে যারা সাধারণ ছাত্রদের মতামতের ভিত্তিতে বিজয়ী হয়েছে তাদেরকে, এবং যারা শত প্রতিকূলতার মধ্যে থেকেও 18 বছরে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শেষ মুহূর্ত পর্যন্ত একটা নির্বাচনী অবয়ব তৈরি করেছে, এবং খুব জমজমাট প্রচারণার একটা নির্বাচনের আবহ সারা দেশের মানুষের মধ্যে দিতে পেরেছে, যেমনটি আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলছিলেন। সেই জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকটি ধন্যবাদ আমি জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা তো মিনি পার্লামেন্ট বলা হয় বাংলাদেশের, সেখানে যারা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অভিযোগ উত্থাপন করেছেন তারাও নির্ভয়ে স্বাধীনভাবে তাদের মতামতটা প্রকাশ করতে পেরেছেন। এটা কিন্তু একটা ভালো দিক এই নির্বাচনের মধ্য দিয়ে। এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আজকে নির্বাচনের আরেকটু ভিন্ন মাত্রা আমার কাছে মনে হলো যে 3জন শিক্ষক নির্বাচনী প্রক্রিয়ায় অব্যবস্থাপনার অভিযোগ উত্থাপন করে, অভিযোগ উত্থাপন করে তারা এখান থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন। আবার ঠিক একইভাবে আরেকটি হলের একজন প্রভোস্টের সম্ভবত দায়িত্বে আছেন একজন ভদ্র মহিলা, উনি আবার ভিন্ন রকমের কথা বললেন, সরাসরি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করলেন এবং নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করছেন এরকম কথা বললেন। আরেকটি মজার ঘটনা আমরা দেখলাম যে সাংবাদিকরা যখন যেতে চাইলো ঢুকতে দেওয়া হলো না,
বলা হলো মহিলা সাংবাদিকরা ঢুকতে পারবে। একজন মহিলা সাংবাদিক তিনি বললেন যে তাকেও ঢুকতে দেওয়া হয়নি, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্রী। এবং তারপরে যখন উনি ঢুকছেন তখন ঘন্টা বাজানো হলো। এই ঘন্টা বাজানোর এটা একটা অভিনব একটা পদ্ধতি। কেন ঘন্টা বাজানো হলো? তখন বলা হলো যে ভোট কারচুপি হচ্ছিল, একটি ছাত্রী সংস্থা ভোট কারচুপি করছে। আমি কথাগুলো বলছি, তথ্যগুলো সারাদিন চেষ্টা করেছি জানার জন্য যে ভোট কারচুপি হচ্ছে, যেন তারা সজাগ হয়ে যায়, এই জন্য ঘন্টা বাজানো হচ্ছে। পরে আপনার এখানে শোতে আসার আগে দেখলাম যে না, ওখানে নাকি আগে থেকেই প্রচলন আছে যে কোনো পুরুষ লোক যদি এই হলের মধ্যে ঢোকে তাহলে ঘন্টা বাজানো হয়। প্রশ্ন হলো মেয়েদের হলে পুরুষ লোক ঢুকবে কেন? ঢোকার আদৌ কোনো সুযোগ ছিল কি না? এগুলো তো বিভিন্ন রকমের বিতর্ক। তারপরও নির্বাচন হয়েছে, ছাত্ররা ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্ধারিত সময়েরও অনেক পর পর্যন্ত কর্তৃপক্ষ ভোট নিতে হয়েছে, কারণ নিয়মের ভেতরে। আর আরেকটা, আপনি যেরকম বলছেন যে শুধুমাত্র ছাত্র না, 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। সর্বশেষ দেখছিলাম 5টি প্যানেল নির্বাচন বর্জন করেছে। এখন সমস্যাটা যেটা হলো, আমরা প্রচার করছি না। আচ্ছা, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে কোথায় খুঁজে পেলেন আপনি? আমি তো খুঁজে পাইনি। তারা কি ছাত্র শিবিরের নামে তাদের দলের পরিচয়ে কোনো নির্বাচন করেনি তো। আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র শিবিরের নামে তারা করতে পারেনি। এটা আমার কাছে ভিন্ন মাত্রার একটা ডাইমেনশন মনে হয়। তাহলে তারা কি এই আত্মপরিচয় ভুগছে যে ছাত্র শিবিরের নামে ভোট করলে হয়তো একরকম হবে, ছাত্র শিবিরের নামে ভোট না করলে আরেক রকম হবে? যেরকম গতদিন সাথে আমি আপনাকে বলেছিলাম যে কোনো কিছু হয়ে গেল, সাধারণ ছাত্রদের ব্যানারে একটা মিছিল হলো, পেছনে সবচেয়ে নামক স্লোগান হচ্ছে। আবার কোনো এক জায়গায় অনৈতিক কাজ বন্ধ করতে হবে, করাই দরকার, প্রশাসনের সহযোগিতা নিয়ে করলে সেটা সবচেয়ে ভালো হয়। তৌহিদি জনতার নামে ব্যানার টাঙ্গিয়ে সেটা প্রতিহত করা হচ্ছে। এই তৌহিদি জনতা কারা? তাদেরকেও কিন্তু চেনা যায়, তাদের কিন্তু একটা পরিচিতি আছে, সেটা একটা বিষয়। আর এখন যদি আপনি বলেন, দেখেন ন্যারেটিভ আপনাকে চেঞ্জ করতে হবে। ন্যারেটিভ কিরকম? ৭১কে অস্বীকার করতে পারবো না আমি, ৯০কে অস্বীকার করবো না, ৫২কে অস্বীকার করবো না, ৬৯কে অস্বীকার করবো না। গত ১৮ বছরে মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব, মুক্তিযুদ্ধ মানে একটা পরিবার, কারু কর্তৃত্ব, কৃতিত্ব, অবদান স্বীকার করা হয়নি। ইভেন মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে রাজাকার বলা হয়েছে সংসদে, পাকিস্তানের চর বলা হয়েছে। ইভেন এই যে এনসিপির ছাত্র বন্ধুরা এখানে আছেন, ওনারা কি চেয়েছিলেন? শুধু বৈষম্যহীন একটি বাংলাদেশ চেয়েছিলেন, মেধাবীদের বাংলাদেশ চেয়েছিলেন। আমরাও সাপোর্ট করেছিলাম, আপনারাও করেছিলেন। কি বলা হলো? একজন সাংবাদিক প্রভাস আমিন নাকি নাম প্রশ্ন করলেন, উনি বললেন রাজাকারের নাতিপুতিকে চাকরি দেবো কিনা। গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুঁসে উঠলো, স্লোগান উঠলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শুধু কি জামাত শিবির ছিল সেখানে? লাইন ছিল, কে বলেছে স্বৈরাচার। ওখানে কি আপনি মনে করেন সবাই ছাত্র শিবির ছিল? নো, ছাত্র দল ছিল, বাম ছাত্র সংগঠন, ছাত্রলীগও ছিল, এনসিপি ছিল, বাদ দেন ছাত্রলীগ। আপনি এই সবাই মিলে তো এই ন্যারেটিভ দাঁড় করাইছিল যে গত ১৮ বছরের এই ট্যাগ মার্ক দিয়ে ছাত্র দলের ছেলেদেরকে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে এসে পিটানো হয়েছে, ছাত্র শিবিরের বন্ধুদেরকে পিটানো হয়েছে, বাম ছাত্রদেরকে পিটানো হয়েছে। আপনি 2024-এ দাঁড়িয়ে যদি আবারও ট্যাগ মার্ক লাগিয়ে দেন এই ছাত্রদেরকে, ৭১-এর ট্যাগ মার্ক, অন্য কোনো ট্যাগ মার্ক বা 24-এর ট্যাগ মার্ক, এই ট্যাগ মার্কের রাজনীতি এখন আর চলবে না। তাহলে প্রশ্ন হলো, ছাত্ররা কি চায়? ছাত্ররা চাই গত 18 বছর পরীক্ষার হলে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারেনি। আপনি ডাকসুর নির্বাচিত হলে, আপনি ক্ষমতায় আসলে, আপনি অন্তত ছাত্রলীগের ভাষায় স্লোগান দেবেন না, এই নিশ্চয়তাটুকু আপনার কাছ থেকে চায়। আপনি যুবলীগ যে ভাষায় স্লোগান দিয়েছে, মানুষ যুব দলের কাছ থেকে বা এনসিপির যুব সংগঠনের পক্ষ থেকে ওই স্লোগানটি শুনতে চায় না। আওয়ামী লীগ যে স্লোগানটি দিয়েছে এনসিপির কাছ থেকে, বিএনপির কাছ থেকে, এই স্লোগানটি মানুষ শুনতে চায় না। বরং মানুষ শুনতে চায় যেভাবে আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠানকে দখল করে একটি দস্যুতার রাজনীতি দেশে প্রচলিত করা হয়েছিল। আপনি ক্ষমতায় গেলে এই দস্যুবৃত্তি করবেন না, কারো সম্পদ দখল করবেন না, কারো সম্পদ লুট করবেন না, হলগুলোতে বৈধ ছাত্ররা থাকার অধিকার ভোগ করবে, সমস্ত সাংস্কৃতিক চর্চাগুলো অবাধে তারা পরিচালনা করতে পারবে, এই নিশ্চয়তা চাই। এই ন্যারেটিভ যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি ৭১-এর ন্যারেটিভ নিয়ে এসে আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই, একটু শেষ করে দিই। এই ন্যারেটিভ নিয়ে আপনি 24-এ রাজনীতি করলে যা হয় সেটিই হয়েছে। ন্যারেটিভ পরিবর্তন করতে হবে। আপনি এই 18 বছরের দুঃশাসন, সেটি এই ছাত্র বন্ধুরা দেখেছে। ৭১ দেখেনি,
দেখতে দেওয়া হয়নি 18 বছরে, 52 দেখেনি, দেখতে দেওয়া হয়নি, 90 দেখেনি, দেখতে দেওয়া হয়নি, আপনি দেখানো হয়েছে আপনি শুধুমাত্র খুব, একটা পরিবারকে। খুব গভীর তাৎপর্য বললেন। আমি জানি না এটা রাজনীতিবিদদের কাছে কনভেনশনাল ওয়েতে পৌঁছাবে কিনা। আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই। একদম একদম খুব সাধারণ একটি আলোচনা চলছে। ডাকসুর নির্বাচন বা জাকসুর নির্বাচন, জানি না ডাকসুর ফলাফল কি হবে, কিন্তু ডাকসুর এই ফলাফল, ডাকসুর এই নির্বাচন, এটি কি জাতীয় নির্বাচনের প্রভাব রাখবে? ধন্যবাদ। আমার বিজ্ঞ সহালোচক উপাচার্য মহোদয় উনি উপস্থিত আছেন, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। একটা বিষয়ে প্রথমেই বলতে হবে যে বাংলাদেশে দীর্ঘদিন আপনার নির্বাচন না হওয়ার যে একটা সংস্কৃতি দাঁড়িয়ে গিয়েছিল, তারও পাশাপাশি আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন 1991 পরে লাস্ট 2019 সালে হয়েছে, এখন 2025 সালে হচ্ছে। এই যে দীর্ঘদিন ধরে আটকে রাখার একটা ব্যাপার, এটা যেটা হয়েছে দেখে যে ওই যখন হঠাৎ করে বাঁধ ভেঙে যায়, বন্যা হয়, প্লাবন হয়, আমাদের এখানে হয়েছে যে আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস, আগ্রহের প্লাবন দেখা দিচ্ছে, যে সবাই মানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের চারপাশে কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে মানুষ। সবাই যে শুধুমাত্র নির্দিষ্ট দলের পক্ষ থেকে এসেছে তা কিন্তু নয়, মানুষের আগ্রহ আসলে নির্বাচনে, হ্যাঁ আসলে কারা জিতবে, এবং টান টান উত্তেজনা। আমার মনে হয় যে অতীত কোনো বিশ্বকাপও বাংলাদেশের যারা রাজনীতি সচেতন মানুষ এতটা উত্তেজনা অনুভব করে না যেটা ডাকসু নির্বাচনে করেছে। এবং আমি মনে করি যে এই নির্বাচনটা যেভাবে ভাই বললেন, যেটা যে মিনি পার্লামেন্ট অথবা বাংলাদেশের জাতীয় সংসদের একটা মিনি সংসদ, এটাকে আমি মনে করি না। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কারণে এখানে গণতন্ত্রহীনতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে মত প্রকাশের স্বাধীনতা, যেখান থেকে আসলে মত প্রকাশের শুরুটা হয়, সেখানে আমরা দেখেছি সবচেয়ে কম মত প্রকাশের স্বাধীনতা পরিলক্ষিত হয়েছিল এবং থামিয়ে দেওয়া হয়েছিল যে কোনো সাংগঠনিক কর্মকাণ্ড। সেই জায়গায় আমরা শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে দেখেছি তারা ডক্ট্রিনাইজড হয়েছে, তারা একটি ডক্ট্রিনের বাতাবরণে থেকে, প্রভাবে থেকে তারা পুরোপুরি মেরুকৃত আরেকটি ডক্ট্রিনে তারা ঢুকে গিয়েছে। এটা তো আসলে ব্যক্তি যখন ডক্ট্রিনাইজড হয়ে ব্যক্তি তখন অনুভব করে না আসলে সে কি ভেবে চিনতে সে একটা তার যেইটা যথাযথ পথ সেটা নিতে পারে কিনা। সে দেখে যে না, আমাকে একটা বড় শক্তি তাড়া করে বেড়াচ্ছে, আমাকে আশ্রয় নিতে হবে, তো আশ্রয় নেওয়ার জন্য সে আরেকটা শক্তির কাছে যায়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে এই গত 15 বছরে যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, যাদেরকে সবচেয়ে বেশি নিগৃহীত করা হয়েছে, যাদের ছাত্রত্ব, যাদের নাগরিকত্ব এবং যাদের একটা হিউম্যান রাইটস এখানে ভুলুণ্ঠিত হয়েছে, সেই গোষ্ঠীটা এমনভাবে ঘুরে দাঁড়িয়েছে যে ঘুরে দাঁড়ানোটা আরেকটা আপনার একটা চরম দুরবস্থা থেকে আরেকটা চরম অবস্থার আমরা এখন প্রকাশ দেখতে পাচ্ছি। এই প্রকাশটা এখন স্বাভাবিকভাবে এখানে আমরা যে বলবো যে এটা কি তাদের প্রতি আমি অনাস্থা করব অথবা তাদেরকে কোনোভাবে আমি ছোট করব, নো, তাদেরকে এখানে মানে দে আর নট দ্য ভিকটিম। মেইনলি আমরা সবাই ভিকটিম, কোন ব্যবস্থার ভিকটিম। আমরা দীর্ঘ 17 বছর ধরে আমরা যে রাজনীতিহীন একটা আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রেখেছি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বিভিন্নভাবে ক্যান্টনমেন্ট বানিয়েছি, এটার ফল আমরা দেখতে পাচ্ছি। এবং জাতীয় নির্বাচনে স্বাভাবিকভাবেই সেম অবস্থা পড়বে না। কেন পড়বে না? এটা অনেকগুলো কারণ আছে। কারণ আমরা যখন দেখি বিশ্ববিদ্যালয় একটা সিলেক্টেড গ্রুপ অফ পিপল, এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তাশীল এবং একই সাথে তারা যে কোনো বিষয়কে আপনার তাদের চিন্তা দিয়ে দেখে, যেটা আসলে বাংলাদেশের যে আপনি দেখেন যে প্রায় 4 কোটি মানুষ যারা লিখতে পড়তে জানে না, বাংলাদেশের প্রায় 1.5 কোটি মানুষ যারা গার্মেন্টস শ্রমিক, বাংলাদেশের আপনার কয়েক কোটি যারা আসলে জমিতে কাজ করে কৃষক, তাদের কাছে রাষ্ট্র ব্যবস্থার আরেকটা রূপ আছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ক্যাম্পাসে নির্বাচন হয়তোবা একটা বোস্ট দিতে পারে, একটা মরাল কারেজ দিতে পারে একটি নির্দিষ্ট দলকে, দলের সমর্থকদেরকে, বাট স্বাভাবিকভাবে ক্যাম্পাসে নির্বাচন কখনোই রাষ্ট্রের যেই আপনার নির্বাচন, জাতীয় রাজনীতি, সেই রাজনীতিকে আপনার ভীষণভাবে প্রভাবিত করতে পারে না। তবে এখানে আরেকটা বিষয় এখানে খুব উল্লেখযোগ্য আমাদেরকে বলতে হবে, যে বিষয়টা আমরা প্রোগ্রামে আগে বলছিলাম, আপনি বিএনপির একজন সিনিয়র নেতা আলতাফ হোসেন চৌধুরীর একটা মন্তব্য, উনি গত 1 মাস আগে একটা বক্তব্য বলেছিলেন যে মানে একটি গ্রুপ দখল করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আর আরেকটি গ্রুপ দখল করেছে আপনার বন্দর, ঘাট কিংবা আপনার বাজার। ব্যাপারটা হলো যে ক্ষমতার যেই আপনার ডাইমেনশন, এই ডাইমেনশন এবং ডায়নামিক্সে আমরা দেখেছি যে বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গ্রুপকে টার্গেট করেছে। এবং স্বাভাবিকভাবে এটা বাংলাদেশের যে আপনার যদি বলেন যে না সারা মানে দেশের মানুষ
মিলে একটি দেশ গঠন করবে, যে দেশে আসলে একটা ইনক্লুসিভ, সত্যিকার অর্থে একটা ইনক্লুসিভ শাসন ব্যবস্থা তৈরি হবে। এটার জন্য কিন্তু একটা বড় একটা ঝুঁকি এখানে। এই ঝুঁকিটার একটা বড় বলি হবেন এবং হচ্ছেন আমি মনে করি আপনার বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। কারণ উনি যে কারণে বাংলাদেশে আসছেন না এবং আসতে পারছেন না, এটার পিছনে আমরা দেখি যে এক্ষেত্রে আপনার যে বিএনপির যে রাজনীতি, মানে ডমিনেন্ট আসছেন পার্টি না হিসেবে নাকি না আসতে পারছেন না, কোনটা বলতে চাচ্ছেন? উনি আসছেন না। উনি আসতে না পারার তো কোনো কারণ থাকলে আমরা কারণের জন্য আরেকটা অভ্যুত্থান কেন, করব। কি কারণে মনে হচ্ছে আসছেন না? তিনি একজন স্বাধীন ব্যক্তি, তিনি না, কিন্তু একটি আসছেন দেশের না কেন মনে প্রধান। হচ্ছে? না, আসছেন না কেন সেটা আমার যেটা মনে হচ্ছে যে এটা আরেকটা আলোচনা যাচ্ছি, কিন্তু আমার কাছে যেটা মনে হয় উনি আসলে, যিশু কিন্তু তার ফলোয়ারদের কাছেই ক্রুশবিদ্ধ হয়েছিলেন, তার শত্রুরা তাকে ক্রুশবিদ্ধ করে নাই। তারেক রহমান হয়তোবা সেই যিশু যিনি দূর থেকে আপনার সারমন দিতে ভালোবাসেন এবং সুন্দর চিন্তা করতে ভালোবাসেন, কিন্তু যে মানুষগুলো তার চিন্তা বাস্তবায়ন করবেন তৃণমূলে, সেই মানুষগুলোর যে হানাহানি, মারামারি, যে গ্রুপিং, যে আপনার দখলদারিত্ব, সেটা দেখে উনি হয়তোবা উনি চিন্তা করছেন যে এটা একটা আপনার কিভাবে চেন অফ কমান্ডের মধ্যে নিয়ে আসা যায় অথবা একটু ব্যাটার করা যায়, তারপরে হয়তো বা উনি আগমন করবেন। আমি এর বাইরে আর কোনো কারণ দেখি না। আমরা আমরা তারেক রহমানের আগমনটা এখন অ্যান্সার চাইবো হাসানাত আলীর কাছে। আমি ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি 1 মিনিট পরে। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো। হাসানাত আলী, আপনার কাছে আসতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ শেষ করার আগে একটি কথা বলেছিলেন যে তারেক রহমান কোনো একটা নির্দিষ্ট কারণে এখানে আসছেন না। আমরা জানি না যে উনি কেন আসছেন না, নিশ্চয়ই কোনো কারণ আছে, অবশ্য দলীয় কোনো জায়গা থেকে অবশ্যই আছে। তবে তারেক রহমানের জনপ্রিয়তা নিয়ে কোনো ধরনের সন্দেহ নেই, এটি যেমন সত্য, তেমনি বিএনপি একটি বড় দল এবং সেই দলের মধ্যে গ্রুপিং, অন্তর্কন্দল থাকবে, এটাও স্বাভাবিক ঘটনা, যত কমানো যায় সেটাই গ্রাহ্য। আমি আর এটার সঙ্গে, এই প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন আপনার সাথে জুড়ে দিতে চাই, সেটি হলো যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজকে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও কথা হচ্ছে। সালাউদ্দিন আহমদ বলেছেন যে ঐকমত্য না আসা নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে এই আলাদা একটি অনুষ্ঠানে, এবং আলী রিয়াজ আবার বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা কমিশনের নেই। কিন্তু তারা চাচ্ছেন যে একইভাবে আলী রিয়াজ আর একটা কথা বলেছেন যে এই সংস্কারই হলো আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ কেমন হবে তার উপর, মানে সেটি নির্ভর করবে সংস্কার আমরা কতগুলো করতে পারলাম। আর যে প্রশ্নটি রেখেছিলাম প্রথমে আলাউদ্দিন মোহাম্মদের কাছে, যে ডাকসুর নির্বাচন বা জাকসুর নির্বাচন কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে কিনা, অর্থাৎ তিনটি জিনিস, একটা হলো ডাকসুর নির্বাচন প্রভাব ফেলবে কিনা জাতীয় নির্বাচনে, 2 অ্যাক্টিং চেয়ারম্যান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান কেন আসছেন না দেশে, 3 জুলাই সনদ বাস্তবায়নের কত দূর এগুলো। দেখেন, ডাকসুর নির্বাচন, জাকসুর নির্বাচন জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে না এমনটি আমি মনে করি না। প্রভাব পড়বে। প্রভাব যদি না পড়ে, আলাউদ্দিনের বক্তব্যই উনি বললেন যে সারা ঢাকা, সারা দেশের মানুষ, উৎসুক জনগণ, ছাত্র, সকল শ্রেণী পেশারের মানুষের দৃষ্টি ছিল কালকে ডাকসুর উপরে। আজকে সমস্ত মিডিয়া হাউসের চোখ জাকসুতে। এই সন্তানগুলো, ছেলেপেলে যারা ভোট দিল, তারা তো সারা বাংলাদেশের অংশ। তত এটা পড়বে, তবে ওই ম্যাসিভ অর্থে পড়বে এমনটি নয়। এখনও 5 মাস সময় আছে। কোথায় ভুল হলো, কেন ভুল হলো, ন্যারেটিভ উল্টে গেল কেন, কি ন্যারেটিভ রিসেট করা দরকার, এগুলো নিয়ে কাজ করা দরকার। শুধু ছাত্রদলকে ভেবে লাভ নাই তো। 24-এ যে ছাত্র বন্ধুরা লড়াই করে দেশটা দিল, তাদের ভোটের অবস্থা কি বলেন তো? খুবই ভালো। তারা তো 5000 ভোট পেয়েছে। বলে নাকি আমাকে, এমনটি তো হওয়ার কথা ছিল না। বৈষম্য বিরোধীর আগে কোটা বিরোধী আন্দোলন ছিল, সেই কোটা বিরোধী আন্দোলনের ফসল কিন্তু নূর। তাহলে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 1400 জনের রক্তের উপরে দাঁড়িয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা আনলো, আমরা কথা বলছি, ডাকসু নির্বাচন হলো, তাদেরকেও বেছিলেন না ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা। ন্যারেটিভটা কোন জায়গায়? আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, একটু বলি আপনাকে। আমি ছাত্র শিবিরের নির্দিষ্ট কোচিং আছে,
আছে সারা দেশে আছে, আছে ইঞ্জিনিয়ারিং আছে, মেডিকেলে রেটিনা আছে, বিশ্ববিদ্যালয়ে কোচিং আছে। এই ছাত্র যারা ভর্তি হচ্ছে অধিকাংশ গ্রাম থেকে উঠে আসা ছাত্র। শহুরে বড় লোকরা নর্থ সাউথে পড়ে, ব্রাকে পড়ে, এখন তো উঠতি টাকাওয়ালারা বিদেশে পড়ে। তাহলে এই ছেলেদেরকে আর্থিকভাবে সহযোগিতা পায়, তারা একটা লেখাপড়ার সাপোর্ট তারা পায়, বই পুস্তক পায়, অনেক রকমের সাপোর্ট পায়। আমাদের ট্র্যাডিশনাল যে রাজনৈতিক দলগুলো শুধু স্লোগান, মিছিল, মিটিং, এই জায়গায় থেকে ন্যারেটিভ চেঞ্জ করতে হবে। ছাত্রদের প্রয়োজন, ছাত্রদের নিডস, ছাত্রদের সমস্যা, এগুলোকে অ্যাড্রেস করে যদি আপনি রাজনীতি করতে পারেন, আপনি টিকে থাকবেন। যদি তা করতে না পারেন, শুধুমাত্র স্লোগান, উমুকের চামড়া তুলে নেব আমরা। এবং কালকেও যেটা দেখলাম, নির্বাচনে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আপনি তারেক সাহেবকে ধরে আনলেন কেন? লন্ডনে জানে কি, তারেক সাহেব জানে কি, উমুক হয়েছে, ভিপি কি, এই ধরনের স্লোগান, এই যে ছাত্ররা ভোট দিয়েছে, দিয়ে নির্বাচিত করেছে, প্রত্যাখ্যান করতেও বেশি সময় লাগবে না। মনে এটা বিশ্বাস করার কোনোই কারণ নেই যে শামসুন্নাহর হলের 1400 ছাত্রী সবাই জামাত করে। তাহলে ছাত্রলীগ গেল কোথায়? তারা বেছে নিয়েছে তাদেরকে যে ঠিক আছে, অন্তত আস্থা রেখে আমরা দেখি কি করা যায়। আপনি যদি আজকেই স্লোগান দেন, পরের বার কী করবেন? আমি তো মনে করি ডাকসু প্রত্যেকবার হওয়া দরকার। কেন মাত্র ওই স্বাধীনতার পরে 53 বছরে 7টা ডাকসু হবে? তাহলে হবে কি দেখেন, ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তন হবে এবং পরিবর্তন হতে বাধ্য। শুধু স্লোগান নির্ভরশীল বা শুধু দলীয় আদর্শ কোনোটাই কাজে লাগবে না। কাজে লাগবে আপনার ব্যক্তি চরিত্র, কাজে লাগবে আপনার ব্যক্তি আচরণ, কাজে লাগবে আপনার ন্যারেটিভ, কাজে লাগবে এই যে বৈষম্যর শিকার যেগুলা, সেগুলা। ছাত্রদল গত 18 বছরে বা অন্যান্য দল যারা বাম সংগঠন, দাঁড়াতেই পারেনি, কথা বলতে দেওয়া হয়নি, হলে থাকতে পারেনি। তারপর আরেকটি ঘটনা আছে, আপনি ছাত্রদল যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দেয়, মেয়েরা স্লোগান দিল মানি না, মানি না, মানব না। ছাত্রী সংস্থার কমিটি ছিল, তার বিরুদ্ধে কোনো স্লোগান কি হয়েছে? দিয়েছিল এনসিপি কোনো স্লোগান? ছাত্রদল কোনো স্লোগান দিয়েছিল? এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হয়েছে, ছাত্রদল হলেই বোধহয় ছাত্রলীগের মতো হলে একটা অবিচার তৈরি হবে। এটার পক্ষে যে আরেকটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা দরকার, যে না, আমরা ছাত্রলীগ যা করে গেছে সেটি আমরা করব না, বা যে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে গেছে আমরা এটা করব না, বরং ছাত্রদের পক্ষে আমরা কথা বলবো। জাতীয় রাজনীতিতে বিএনপি কি করে না করে সেটা তাদের ইস্যু, বরং আমরা ডাকসুর প্রতিনিধি হিসাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হিসাবে আমরা ছাত্রদেরকে সাথে নিয়ে 18 বছরের জঞ্জাল পরিষ্কার করার ক্ষেত্রে আমরা কাজ করব। এই আস্থা অর্জন করতে পারেনি, একদমই পারেনি। তবে অনেক চ্যালেঞ্জও ছাত্র শিবিরের সামনে আছে, যে নিজের নাম ব্যবহার করতে পারেনি। এখন যখন নাম ব্যবহার করে, যখন স্বরূপে যখন আপনি রাজনীতি করতে যাবেন, তখন প্রত্যেকটি ছাত্র আপনার কর্মকাণ্ডে কিন্তু ওয়াশ করবে, প্রত্যেকটি কর্মকাণ্ডে আপনি কি করছেন, কি বলছেন। এটি আরেকটি কথা হলো, দেখেন ছাত্রদল আমার জানা মতে নমিনেশন দিয়েছে তো একবার শেষ সময়, শেষ দিনে। কে কোথায় দাঁড়াবে তারও কোনো ঠিক ঠিকানা নাই। কে কি হলে দাঁড়াবে, সে কি ক্যাম্পাসে দাঁড়াবে, তারপরে নির্বাচন করবেন, তো এত দ্বিধা কেন? করবেন না তখনই বলতেন আমি করবে না। তাহলে আপনি নির্বাচন করবেন, প্রস্তুতি নাই, নির্বাচন করবেন, প্ল্যান নাই, পরিকল্পনা নাই, প্রচারের ধরন নাই। ভার্চুয়াল জগতে কত রকমের অপপ্রচার হলো, তার কাউন্টার প্রচার যন্ত্র আদৌ কি কাজ করেছে কিনা আমি জানি না। এগুলো এটা হলো আমার বিষয়। তবে এটি ছাত্র যারা মতামত দিয়েছে, আমি শ্রদ্ধা জানাই তাদের মতামতের প্রতি, তারা মতামত দিয়েই নির্বাচন করেছে। এখন যারা অপরাপর ছাত্র সংগঠন, যারা এই জায়গাতে কুলিয়ে উঠতে পারলো না, তাহলে কি হবে? 71 নিয়ে খুব বেশি সুবিধা করা যাবে না, 52 নেবে সুবিধা করা যাবে না, করতে হবে এই যে 2008 থেকে 2024 পর্যন্ত যে অবিচার, অনিয়ম, অর্থ লুট, ব্যাংক লুট, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, দলীয় বিবেচনায় চাকরি, বগুড়ার নাম হলেই চাকরি নেই, রেলপথ নেই, বিমানপথ নেই, বন্ধ করো, এই সমস্ত ন্যারেটিভগুলোর সামনে নিয়ে এসে ছাত্রদেরকে যদি আপনি রাজনীতি করতে পারেন, এখান থেকে ঘুরে দাঁড়ানো খুব বেশি কিছু নয়। আপনি করবেন কিনা সেটা হলো কথা, যে আপনি 2 নম্বরে একটু বলি, একটু তারেক রহমান। আমি বিএনপির এই কথা বলতে পারবো না, তবে তারেক রহমান যেহেতু রাজনীতি করেন গত 18টি বছর, উনি তো সুখে নেই। আপনি জানেন যে ওনাকে ধরে নেওয়া যাওয়া হয়েছে সুস্থ মানুষকে, ওনাকে হুইল চেয়ারে করে, স্ট্রেচারে করে বিদেশে নিতে হয়েছে চিকিৎসার জন্য, আমরা সবাই জানি। উনি সুস্থ হয়েছেন, সমস্ত রাজনৈতিক মামলা থেকে মুক্ত। গত কয়েকদিন আগে ওনাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর জাহিদ সাহেব বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে উনি আসবেন।
আমি বিশ্বাস করতে চাই ওনার আসা উচিত। তবে ভেতরের কথা তো আমি জানি না, জানার কথাও নয়। আসা উচিত, হাল ধরা উচিত। উনি বাইরে থেকে এই দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে যে ধরনের জিরো টলারেন্স ভূমিকা রেখেছেন, সেটি দেশে না, আসলে এটি আরো নিঃসন্দেহে- দেশে এটা প্রশংসার দাবি রাখে। নিঃসন্দেহে দেশে প্রশংসার আসলে দাবিদার। দেশে আসলে এটি আরো ইফেক্টিভ হবে এবং সেই ইফেক্টিভ রাজনীতি করার জন্য এটি করতে হবে। আর বিএনপির জন্য শুধু আমি একটা কথা বলতে চাই, যদি এখনো যদি ডাকসু থেকে শিক্ষা নিয়ে অন্তত আওয়ামী লীগ যা যা কাজগুলো করেছে, পাড়ায় মহল্লায় মাস্তানি করেছে, মানুষের ব্যবসা দখল করেছে, জমি দখল করেছে, ঘর ভেঙ্গেছে, টেন্ডারবাজি করেছে, রাস্তার গাছ কেটেছে, মানুষ যেন বিশ্বাস করে যে বিএনপি নির্বাচিত হলে একটি কাজও করবে না, বরং এগুলা কাজ যদি কেউ করে সে দলের ভেতরের হোক দলের বাইরে হোক তাদেরকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করবে। এই ন্যারেটিভ বিএনপির প্রতিষ্ঠিত করা এবং প্রচার করা খুবই জরুরি। এই ন্যারেটিভটা প্রতিষ্ঠা করা এনসিপির জন্য খুবই জরুরি, খুবই জরুরি। যে আমাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাই তাহলে 18 বছরে যে অনিয়ম অবিচারগুলো হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, আমরা ভাই করব না, আমরা করব না। ঐক্যমত্য কমিশনের কথা বলি, আপনার একটা প্রশ্ন করছেন হ্যাঁ, ছোট করে। আমি আবার আলাউদ্দিনের কাছে আসবো। জি। ঐক্যমত্য কমিশন একটা সনদ হতে হবে, নাহলে এই রক্তের সাথে বেইমানি করা হবে। একটা সনদ হতে হবে। তবে সনদে যদি, যেহেতু অনেকগুলো পক্ষ, সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমি একটা জিনিস শুধু বলি, গত 18টি বছর আমরা বলার চেষ্টা করেছিলাম সাবেক প্রধানমন্ত্রীকে আলোচনার টেবিলে বসুন, সমস্যা সমাধান করুন। দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসেছে, ঘন্টার পর ঘন্টা সময় বের করেছে, একটি জায়গায় এসেছে। এখানে ছোটোখাটো ছাড় দিয়ে হলেও একটি সনদ দরকার, যে সনদটি হবে আগামী দিনের নতুন বন্দোবস্তের বাংলাদেশের একটি প্রকৃত গাইডলাইন, যেটার উপরে ভিত্তি করে আগামী দিনের এই তরুণ প্রজন্মরা দেশ পরিচালনা করবে। সেটা হতেই হবে, তবে নির্বাচনটাকে অক্ষুণ্ণ রেখে। কারণ নির্বাচন না হলে অশান্তি, অব্যবস্থাপনা এবং এই সমস্ত বিষয়গুলো বাড়তে থাকবে। নির্বাচিত সরকার আসলে তখন তার যেহেতু আমি দায়, আলাউদ্দিন সম্পূর্ণ মোহাম্মদের কাছে দায় যাব। দায়িত্ব তার, অতএব সে তখন এই দায় দায়িত্ব মুক্ত থাকার জন্য তাকে অ্যাক্ট করতে হবে জনগণের পক্ষে। আমরা পরের পার্টে আমরা নেপাল নিয়ে আলোচনা করব। তবে তার আগে আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সম্ভবত এনসিপির সবচেয়ে প্রধান গুরুতর জায়গা তারা যে ইন্ডিকেট করেছে সেটি হলো বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। আসলে আপনার কি চান? প্রথমত জুলাই সনদ, স্যার যেটা বললেন, সনদ তো হবেই, সনদ হবে, এটা নিয়ে আসলে কারোর কোনো সংশয় নেই। কিন্তু সনদ বাস্তবায়ন হবে কিনা এটা নিয়ে সংশয় আছে, পর্যাপ্ত সংশয় আছে। কারণ আমরা দেখেছি যে আপনার অতীতে কখনোই এই ধরনের কোনো আইনি ভিত্তিহীন আপনার কমিশন কিংবা আপনার প্রেসক্রিপশন কিংবা আপনার রূপরেখা এগুলো বাস্তবায়ন হয়নি। আবার এখন আমরা দেখেছি যে এই জুলাই সনদে যে বিষয়গুলো নিয়ে নোট অফ ডিসেন্ট আছে, হ্যাঁ, কোনো দলের, তারা যখন ক্ষমতায় যাবে সেগুলো বাস্তবায়ন করবেন না, তারা স্পষ্টতই বলে দিয়েছেন। আবার আরও কিছু বিষয় আছে, যেমন আপনার দেখেন এই যখন সংসদে গিয়ে এই সনদের বিষয়গুলো আবার উপস্থাপন করা হবে, তখন সংসদ যদি মনে করে 2/3 ভোটে অনেকগুলো বিষয় নতুন করে নোট অফ ডিসেন্ট আসতে পারে, তখন কিন্তু সেই সংসদ যদি এগুলো বাস্তবায়ন না করে, তখন কিন্তু আসলে কারো কিছু করার থাকবে না। মানে তাহলে মোটা দাগে আমরা দেখছি সনদটা আসলে ওই কাজীর গরু কেতাবে আছে সেরকম হয়ে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা স্পষ্টতই শুরু থেকে বলে আসছি যে আমাদের এই সংবিধানকে অকার্যকর করে দিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, এখন আমাদের নতুন সংবিধান লাগবে। এখন আমরা দেখেছি যে এই ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, ঐকমত্য হয়েছে, এগুলো কিন্তু মূলত নতুন সংবিধানেরই নামান্তর। আপনি দেখুন সংবিধানের মৌলিক পরিবর্তন হয়ে যাচ্ছে, সংবিধানে আপনার প্রিয়াম্বল, প্রিন্সিপালসের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এগুলো নিয়ে আপনার সবাই ঐকমত্য হয়েছে। তাহলে আপনি দেখেন যে এই ভুলটা আমরা 5ম সংশোধনীতে করেছি। 5ম সংশোধনীতে জিয়াউর রহমান 1978 সালে যখন আপনার উনি মিলিটারি ফরমানের মাধ্যমে আপনার সংবিধান সংস্কার করলেন, সংবিধানের আমূল পরিবর্তন করলেন, করার পর তিনি ঘোষণা দিয়েছিলেন 79 সালের যে নির্বাচন হবে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন। কিন্তু পরবর্তীতে নির্বাচনটি আর সংসদ নির্বাচনে আটকে যায়, গণপরিষদ নির্বাচন হয়নি। কিন্তু আপনার 78 এপ্রিলে উনি ঘোষণা দিয়েছিলেন যে এখানে গণপরিষদ নির্বাচন হবে। তারপর যেটা হয়েছে দেখেন, এই যে মৌলিক পরিবর্তনটা 5ম সংশোধনের মাধ্যমে বিএনপি যারা এটাকে দ্বিতীয় রিপাবলিকও বলেন, যে এটার মাধ্যমে সংবিধানে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এটা প্রণীত হয়েছে, পাশাপাশি অনেকগুলো মৌলিক সংস্কার এসেছে।
তো সেইটা থেকে আমরা যদি প্রায় আপনার 40 বছর পরে এসে কিন্তু আওয়ামী লীগ সরকার পঞ্চম সংশোধনীকে বাতিল করেছে। তার মানে হলো যে যেইটা বিএনপি রাজনীতির ভিত্তি, এটাও কিন্তু পরবর্তীতে সে বাতিল হতে বাধ্য হয়েছে। এখন 2024 সালের যে গণঅভ্যুত্থানের পরে জনগণ যে তার অভিপ্রায় দিয়েছে, রাস্তায় এসে দিয়েছে, দেয়ালে আপনার গ্রাফিতির মাধ্যমে দিয়েছে, তারপর আপনি বলছেন যে আসলে এই সংবিধানের লঙ্ঘন হবে, আপনি পরবর্তী সংসদ ছাড়া কিছুই করতে পারবেন না। তার মানে আজকে কিন্তু শিশির মনির স্পষ্ট বলেছেন, তার আগে থেকে আমরা বলছি যে জিয়াউর রহমান যেইভাবে আপনার পঞ্চম সংশোধনীতে গিয়েছিলেন এবং উনি যেই ভুলটা করেছিলেন, এই ভুলটা আমরা আর করতে চাই না, কিন্তু আমরা জিয়াউর রহমানের দেখানো পথেই চলতে চাই। দেখানো পথ কি? যে আপনার মৌলিক পরিবর্তন করতে গেলে গণপরিষদ লাগবে। আজকে যে ঐকমত্য কমিশনে আলাপ হয়েছে, সেক্ষেত্রে নতুন একটা প্রস্তাব আসছে, স্পেশাল কনস্টিটিউশনাল আপনার অর্ডার। যদি এরকম হয়, যেমন আমরা গণপরিষদ চেয়েছি, জামাতে ইসলামী গণভোট চেয়েছে, এখন একটা তৃতীয় একটা অপশন আসছে, স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে আপনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা যায়। এবং আমরা দেখেছি আজকে সালাউদ্দিন সাবেক সেটার বিষয়ে মৃদু সম্মতি জানিয়েছেন যে তারাও এক্সপ্লোর করতে রাজি আছেন। তবে যে বিষয়টার ইমপ্লিকেশন হলো, আমরা দেখেছি গত 6 মাস যাবত সংস্কারের বড় বড় জায়গা যেগুলো বিএনপি বারবার বলছে, তারা 31 দফার মাধ্যমে বাংলাদেশে প্রথম সংস্কারবাদী রাজনীতির সূচনা করেছেন। সংস্কারে বড় বাধাটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার এসেছে, আপনি যদি ঐকমত্য কমিশনের রেফারেন্স দেখেন। তো এই ক্ষেত্রে আমরা যে জাকসু নির্বাচন কিংবা আমরা যখনই জনরায় দেওয়ার সুযোগ আসছে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখছি যে এখানে বিএনপির যেই আপনার ছাত্র সংগঠন, তারা কিন্তু সামহাও আপনার এখানে একটা চাপের মধ্যে পড়ছে, চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। তো বিএনপি এটা থেকে শিক্ষা নিতে হবে যে পরবর্তীতে আপনি সাংগঠনিক সক্ষমতার জোরে যে কোনো নির্বাচনে জিতে আসা যাবে, কিন্তু নির্বাচন পরবর্তী সরকার এবং জন আকাঙ্ক্ষার বাইরে গিয়ে যদি আপনি সংস্কারকে বাধা দেন, অথবা এই সংস্কার আসলে কি, মানে যেটা আসলে যেই কারণে শেখ হাসিনাকে হটাতে হয়েছে, সেই জায়গাটা যাতে না আসে, সে ধরনের আইনি বাধ্যবাধকতা তৈরি করা, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা সাস্টেনেবল ডেমোক্রেসি পাবো না। এবং বিএনপি অথবা যে কারো নেতৃত্বে ভবিষ্যতে যে সরকার আসবে, এই সরকারকে আমরা দেখব যে নেপালে আজকে যদি দেখেন যে গণঅভ্যুত্থান, মানে নেপালে গণঅভ্যুত্থান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের দিন সন্ধ্যা থেকেই সবাই যেভাবে আপনার স্থিতিশীলতা রক্ষার্থে রাস্তা নেমে এসেছে, বিশেষ করে যে তরুণরা আপনার ট্রাফিক শৃঙ্খলা থেকে শুরু করে গ্রামে গঞ্জে মসজিদ মাদ্রাসা আপনার ঢাল হয়ে দাঁড়িয়েছে, অথচ আপনার নেপালে 25 জন রাষ্ট্রীয় বাহিনী খুন করার পর নেপালের অবস্থা দেখেন, এখনো নেপালের আগুন থামছে না। তারা 5 স্টার হোটেল, হিলটনের মতো হোটেলও কিন্তু আগুন দিয়েছে। বাংলাদেশের জনগণ যে ঐতিহাসিকভাবে, আমি যে জিনিসটা বলতে চাই, ঐতিহাসিকভাবে যে সুযোগটা রাজনীতিবিদদের দিয়েছে, তারা কিন্তু পারতো ভাঙচুর করতে, তারা কিন্তু পারতো আপনার দাঙ্গা লাগিয়ে ফেলতে, আপনার অনেক কিছু হতে পারতো। এই জায়গাটা আমাদের রাজনৈতিক দলগুলোকে রেসপেক্ট করা উচিত। জনগণ যদি আবার নামে, আমার মনে আছে এই বিষয় নিয়ে তারা সামনে আসবে। ছোট একটি বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ার। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন কমেন্টের মাধ্যমে। হাসনাত আলী, আপনি দেখছেন যে নেপালের পরিস্থিতি নিশ্চয়ই অবজার্ভ করছেন, নেপালের ঠিক এই মুহূর্তে নেপালের পরিস্থিতি নিয়ে আপনার কি বলার আছে? দেখেন, নেপালের পরিস্থিতি আর বাংলাদেশের পরিস্থিতির মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বললাম যে মুক্তিযুদ্ধ মানে শেখ মুজিব, দেশের সকল কিছু করেছে শেখ হাসিনার পরিবার, 40 জন একটা পরিবারের এমপি, তাদের সিটি কর্পোরেশন থেকে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সব সেই পরিবারের লোকদের। মানুষ সংক্ষুব্ধ ছিল। নেপালে যদি চিন্তা করেন, ওলি যে প্রধানমন্ত্রী ছিলেন, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সব কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। বাংলাদেশে ফেসবুক বন্ধ করা হয়েছে না, ছাত্ররা বেশি সংক্ষুব্ধ হয়েছে। ওখানে তো সমস্ত ভার্চুয়াল বিষয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের প্রজন্ম তো তারা তো প্রযুক্তি নির্ভর, বই পড়ে না, তো এই প্রযুক্তি ব্যবহার করে। সাংবাদিকরা কি করে, এখান থেকে নিউজ দেখে, আপনিও বসে বসে দেখছেন, আমিও বসে বসে দেখছি, ফাঁকে ফাঁকে জাকসুর সংবাদ দেখছি। তো সেই টোটাল জিনিসটাকে বন্ধ করে যে বাক স্বাধীনকে রুদ্ধ করা, যেটা শেখ হাসিনা করে রেখেছিল 18 বছরে, সাংবাদিক গুণ হয়েছে না, সাগরণীর হত্যা হয়েছে, বিচার হয়েছে, ছাত্র বন্ধুরা আয়না ঘরে যায়নি। সমস্যাটা কোন জায়গায়? এই গণতন্ত্র ফিরে আনার জন্য তো সবচেয়ে বেশি দেশে অবদান রেখেছে বিএনপি। 18 তারিখে
একটি রাজনৈতিক দল পুলিশকে ফুল দিল, আর 15 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে সাউন্ড গ্রেনেড মেরে মির্জা ফখরুলকে জেলখানায় ভুড়িয়ে পন্ডুল করে দিয়ে দিল, পার্টি অফিস তছনছ করে দিয়ে দিল। 28 তারিখ না? আমরা দেখেছি 28 তারিখ, আমরা দেখেছি তো, আমরা একই জায়গায় পাশে কয়েক হাত দূরে পুলিশ ফুল দিয়ে বরণ করছে, সেই পুলিশই হিংস্র হায়ানার মতো পার্টি অফিস তছনছ করে দিল, সাউন্ড গ্রেনেড দিল, অজস্র মানুষ আহত হলো কোনো কারণ ছাড়া। একটা শান্তিপূর্ণ মিটিং, কোনো কারণ ছাড়া। এরকম ঘটনা তো নেপালেও ঘটানোর চেষ্টা করা হয়েছে, আজকে ইন্ডিয়া দেখছিলাম কয়েক জায়গায় হচ্ছে। আপনি প্রবলেমটা হলো যে আপনি কোনো মানুষের কণ্ঠরোধ করতে যাবেন। আজকে সেই বিএনপিকে, যাদের ইলিয়াস আলীকে এখনো খুঁজে পাওয়া যায় না, যাদের চৌধুরী আলমকে এখনো খুঁজে পাওয়া যায় না, অজস্র ছাত্রদলের নেতা, আমি একজনকে চিনি, ছাত্রদলের ভাইস চেয়ারম্যান ছিল, টাঙ্গাইল বাড়ি, আমি নামটা বলেছি, এমন মারা হয়েছে এখন পর্যন্ত সে সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারে না, তরতাজা একজন যুবক। এই নির্যাতন, বাড়িতে ঘুমাতে পারেনি। আপনি কথায় কথায় সেই দলটা সম্পর্কে যা খুশি তাই। এই দলের প্রধান নেত্রী বেগম খালেদা জিয়া, আমি কোনো দলবাজি করছি না, হাসতে হাসতে জেলখানায় গেছেন সাজানো মামলায়। আপোষ করলে আপোষ করতে পারতেন, করেননি। 86-এর নির্বাচনে আওয়ামী লীগ জামাত যায়নি, এর সাথে সাথে বেগম খালেদা জিয়া যাননি। জাতীয় বেঈমান কথা ছিল, মনে থাকবার কথা আপনার এগুলো। তো সেই দলকে টার্গেট করে ক্ষমতায় যেতে দেবেন না। বিএনপি তার ভাইয়ের নিজের রাজনীতি করে, আপনি এনসিপির রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, আপনি আপনার রাজনীতি করবেন স্বাভাবিক। বিএনপি রাজনীতি করলে জনগণের বিপক্ষে চলে যাবে কেন? তারা তো, এক মিনিট, তারা তো একাধিকবার জনগণের ভোটেই ক্ষমতায় আসছে। এখনো যদি ক্ষমতায় যেতে হয়, জনগণের ভোট নেই, ক্ষমতায় যেতে হবে। ডাকসু তার বড় উদাহরণ। এই জন্য আমি বলি যে এই যে কাছাকাছি আসাটা, আমি তো মনে করি সর্বশেষ যে বিষয়টা, এবং ঐক্যমত্য কমিশন যে বলছে বিএনপি বিরোধিতা করছে, এরকম তথ্য আমার কাছে নেই। তারা তাদের কোনো জায়গায় দ্বিমত পোষণ করেছে, তাদের নিজস্ব স্ট্যান্ডটা তারা প্রকাশ করেছে। আপনি সংবিধানকে বাতিল করে সাংবিধানিক শূন্যতা তৈরি করা একটা গণতান্ত্রিক দল হিসেবে চাইবেন, এটা স্বাভাবিক। আপনি মনে করছেন চাবে, আপনি চাবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি মনে করি না 71-কে অস্বীকার করে 24-কে স্বীকার করা যাবে। আমি কখনোই মনে করি না 69-কে অস্বীকার করে 71 স্বীকার করা যাবে, 47-কে অস্বীকার করে 71 স্বীকার করা যাবে, আবার 24-কে অস্বীকার করে সামনের দিনে রাজনীতি করা যাবে। অতএব ঘটনাগুলো হলো যে বিএনপি কখনোই চাবে না ইসলামিক স্টেট কায়েম হোক, বিএনপি চাবে ন্যায় ভিত্তিক কায়েম হোক। আবার জামাত ইসলাম উপরে যা বলে বলুক, সামনে তো বলবে কোরআনের আইন চালু করব, আল্লাহর শাসন চালু করব, এগুলা আদৌ সেগুলো সম্ভব কিনা? মোহাম্মদ, আপনার কাছে আসতে চাই। আমরা যে হাসনাত আলী আপনার কথার জবাব দিল, যেটি বিরতির আগে বলছিলেন, আমি নেপাল সম্পর্কে আপনার কাছে আসতে চাই। যে নেপাল সম্পর্কে আমার তো ঠিক আমার এই বয়সে আমার নেপালে আমাদের ওই বয়সী কারোর সাথে আমার যোগাযোগ নেই। তবে আমার ছোট ভাই বোনদের সাথে যারা নেপালের অনেক স্টুডেন্ট বাংলাদেশে পড়ে, বাংলাদেশে সম্ভবত নেপালিরা বাংলাদেশকে খুবই পছন্দ করে, বাংলাদেশের মেডিকেল, বিশেষ করে মেডিকেলে, হ্যাঁ মেডিকেলগুলোকে খুবই পছন্দ করে। এবং বাংলাদেশের মানুষকে আমি এটাও শুনেছি যে নেপালে গেলে কেউ যদি ইন্ডিয়ান বলে তার কাছ থেকে তারা 10 টাকা বেশি দাম নেয়, আর বাংলাদেশ বললে 20 টাকা কম নেয়। নেপালিদের মধ্যে এই ধরনের একটা, যদিও নেপাল হলো ওয়ার্ল্ডের মধ্যে একমাত্র কনস্টিটিউশনাল হিন্দু কান্ট্রি, হিন্দু রাষ্ট্র, এখন আর নাই, কিন্তু তারা একটা সময় ছিল। তো নেপালের ঘটনাটা কি আসলে আপনারা কি জানতে পারলেন, কতটুকু কি ধারণা আছে? প্রথমত আমি এই নয়াদিল্লির সার্ক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকাকালীন আমার বন্ধু বান্ধব ছিলেন নেপাল এবং সাউথ এশিয়ান অন্যান্য দেশগুলোতে। তো তাদের মাধ্যমে যেই বিষয়টা আমরা জানতে পেরেছি, নেপালের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, ব্যাপকভাবে বেকারত্ব এবং আপনার অর্থনৈতিক যে বন্টনের অসাম্য, সেটা থেকে ক্ষুব্ধ, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আনএমপ্লয়মেন্ট চরম মাত্রায়। পাশাপাশি এর মধ্যে যখন আমরা দেখি যে নেপালে ইদানিং আপনারা দেখেছেন যে ভারত মদদে সেখানে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও আসছিল। তো এখন এই সরকারকে বিভিন্নভাবে অজনপ্রিয় করা হয়েছে বিভিন্ন গোষ্ঠী থেকে। এটা কিন্তু এমন না যে ধরেন আপনার মানে কেবলমাত্র তরুণরাই এখানে নেমেছে আর তরুণরা সব কিছু করছে, তা না। কিন্তু এই সরকারের বিরুদ্ধে আপনার বিভিন্ন আপনার আন্তর্জাতিক শক্তি, আঞ্চলিক শক্তির এখানে আপনার প্রভাব ছিল। তো এখন যেই জায়গাটা আসছে সেটা হলো যে মূলত দুর্নীতির বিরুদ্ধে। আপনি যদি দেখেন স্পষ্টভাবে দুর্নীতির বিরুদ্ধে নেপালের তরুণরা জেগে উঠেছে এবং স্বাভাবিকভাবে ফুসকে উঠেছে যখন আপনার ফেসবুক, টুইটার, আপনার সামাজিক মাধ্যমগুলোকে বন্ধ করা হয়। বন্ধ করা অজুহাতটা কিন্তু ছিল যে তারা ওই দেশের লোকাল যে আপনার আছে, প্রশাসন আছে,
তাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এটা কিন্তু বিশ্বের অনেক দেশেই আপনার এটা চালু আছে যে আপনি ধরেন ফেসবুক বাংলাদেশে চালাবেন, বাংলাদেশে অফিস রাখতে হবে। এটা কিন্তু বাংলাদেশ সরকারও এটা আস্তে আস্তে দিকে গিয়েছে। বাংলাদেশে তো ফেসবুকের অফিস আছে ধরেন, এখন তারাও কিন্তু মানে এটা শুধুমাত্র নিয়ন্ত্রণের জন্য না, বরং আমাদের সুরক্ষার জন্য কিন্তু তাদের অফিস রাখতে হয়। দেখা যায় আমাদের অনেক আপনার অর্থ চলে যায় তাদের অ্যাড এবং অন্যান্য আপনার যে কমার্সের মাধ্যমে। তো এই কারণে আপনার নেপালে যেটা ঘটেছে এবং যেটা ঘটছে সেটা সাথে যদি বাংলাদেশ কম্পেয়ার করি, বাংলাদেশ কিন্তু আপনার সেই পর্যায়ে আপনার সামনের দিনগুলোতে আমাদের ভাবতে হবে। কারণ বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানটা ঘটেছে মূলত যেটা আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে সুযোগের সমতার দাবিতে। আর একটা বিষয় ছিল এখানে একটা ফেসিজম আপনার সারা সমাজকে আপনার মোটা দাগে এক পেশে করেছিল, যে একটা শ্রেণী একটা আপনার দর্শন এবং একটা ধর্মের মতো করে রাজনীতিকে ব্যবহার করেছিল। ফেসিজমের মূল যে জায়গাটা ধরেন, সেক্ষেত্রে আপনার দুর্নীতির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের যে মানুষের যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু এই গণঅভ্যুত্থানের সময় পরিস্ফুট হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো গণঅভ্যুত্থানের পরে কিন্তু ভয় পেয়ে দুর্নীতি কমে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি যে সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিকভাবে এই গভর্নমেন্ট অন্যান্য কোনো গভর্নমেন্টের সাথে তুলনীয় নয় এবং বেশ কম করাপ্টেড, এবং গভর্নমেন্টের কোনো আপনার উপদেষ্টার বিরুদ্ধে এখন পর্যন্ত করাপশনের অথবা আপনার ক্ষমতার যে অপব্যবহারের স্পষ্ট নিদর্শন আমরা দেখি না। আমরা যারা দেখছি বেশ সজ্জন সিভিল সোসাইটি থেকে আসবে, তাদের আপনার অনেক ম্যানেজারিয়াল প্রবলেম আছে, গভর্নেন্সের অনেক ইস্যু আছে। বাট কিন্তু আপনি দেখেন আমলাতন্ত্রের যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু আপনি যদি দেখেন, ইভেন আমরা দেখেছি যে আপনার বিএনপির মহাসচিব উনিই বলছেন যে আগে যেখানে আপনার 3 টাকা লাগতো এখন সেখানে 5 টাকা লাগছে। দুর্নীতিটা এমন জায়গায় চলে গিয়েছে। এটার বিরুদ্ধে কিন্তু জনগণ ফুঁসে উঠছে এবং জনগণ কিন্তু একটা সময় আপনার এটার জন্য এই সরকারকে অথবা আপনার যখন যারাই থাকবে এই ব্যবস্থাকে কিন্তু আপনার অ্যাকাউন্টেবল করবেই। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেই বিষয়টা স্যার যেটা বললেন, আমি কখনোই বলিনি যে বিএনপির বাধা কিংবা বিএনপির এই জায়গাটা আসলে ঐকমত্য কমিশনে তবে একটা জায়গা যেটা হলো যে বিএনপি এখনো বাংলাদেশের যে জনগণের পরিবর্তন ঘটে গিয়েছে, এই পালসটা বিএনপির তৃণমূল এবং মধ্যম সারির নেতৃত্ব বুঝতে পারছেন না বলে তারা পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছেন, তারা পুরনো অলিগার্কের সাথে হাত মেলাচ্ছেন, পুরনো রাজনীতির সাথে হাত মেলাচ্ছেন এবং ইভেন জাতীয় পার্টির সাথে হাত মেলাচ্ছেন। এই জায়গাটা তরুণ প্রজন্মকে হতাশ করছে এবং তরুণ প্রজন্ম অবজার্ভ করছে। এটা শুধু এনসিপি না, এটা বাংলাদেশের যারা সাধারণ তরুণরা আছে তারা কিন্তু এই সিচুয়েশন যদি কোনোভাবে নির্বাচনে কি এর প্রভাব রয়েছে? ডেফিনেটলি প্রভাব রয়েছে, ডাকসু নির্বাচনের প্রভাব রয়েছে, এটা কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যারা বলছে যে এখানে বাকসাস এনসিপির সাথে আপনার বিএনপি, ছাত্রদল, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির এরা তুলনীয় নয়। আসলে যারা অভ্যুত্থান করেছে, অভ্যুত্থানকারী নেতৃত্ব বহুদা বিভক্ত হয়ে গিয়েছে। অভ্যুত্থানকারী আবিদ কিন্তু অভ্যুত্থানেরই ফিগার, আপনি সাদিক কায়েম অভ্যুত্থানের ফিগার, কাদেরও অভ্যুত্থানের ফিগার। এখন অভ্যুত্থানের ফিগার সাদিকের পিছনে আপনার বড় এস্টাবলিশমেন্ট আছে, আবিদের পিছনে বড় এস্টাবলিশমেন্ট আছে, কাদেরের পিছনে কে আছে? কাদেরের পিছনে স্টোরি আছে, এস্টাবলিশমেন্ট নেই। আমরা কিন্তু এখানে নির্বাচন শুধুমাত্র আপনার ভোট জনরায় সেটা না, বরং এখানে এস্টাবলিশমেন্ট, এখানে স্ট্র্যাটেজি, এখানে সুকৌশল সবগুলো সমন্বয় ঘটেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, একটি বিষয় আমরা বলতে পারি যে যদি ভারত থেকে শুরু করি, ভারত অনেক বড় দেশ, ভারতে অনেকগুলো রাজ্য আছে, তারা এক রাজ্যের সৈন্যকে আরেক রাজ্যে পাঠায়, আরেক রাজ্যের সৈন্যকে আরেক রাজ্যে পাঠায়, এইভাবে হয়তো বা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ভারসাম্য বজায় রাখে। তবে বাংলাদেশে যে অভ্যুত্থান ঘটে গিয়েছে, ভারত যে কারণে এই অভ্যুত্থানের বিভিন্নভাবে এই অভ্যুত্থানের ব্যাকলাশ করেছে, এই অভ্যুত্থানের পিছনে বিভিন্ন ধরনের মিডিয়াকে লেলিয়ে দিয়েছে শব্দটি বলবো, সেইখান থেকে ভারতের হয়তোবা শিক্ষা হয়নি। ভারত আরেকটু শিক্ষা পেল, যেটি নেপালে হলো, এবং ভারত নিশ্চয়ই এই জায়গা থেকে অবজার্ভ করছে যে ভারতেরও বিভিন্ন রাজ্যে কিন্তু এই কাজটি হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশ, নেপাল বা ভারত বলে কোনো কথা নয়। এখানে কথা হলো যে মানুষের বেসিক নিডস বা মানুষের একদম নিজের চাওয়া, আধুনিক বিশ্বে মানুষের খাওয়া পড়ার চেয়েও চাওয়াটি অনেক বেশি হয়ে আসছে, সেটি হলো কথা বলার স্বাধীনতা। আফ্রিকার কিছু দেশে এখনও খাওয়া পড়ার স্বাধীনতার কথা তো আছেই, কিন্তু বাংলাদেশ বা এরকম দেশ, যেগুলো দেশ একসময় তৃতীয় বিশ্ব হিসাবে তাদেরকে কটাক্ষ করা হতো, তারা কিন্তু এখন অনেকটাই সামনে এগিয়ে এসেছে, তাদের কথা বলার স্বাধীনতাটাকে অনেক বেশি দেখে। তো সেইভাবে আমি আসলে ভারতকে কোনো কিছু বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আমাদের এই দক্ষিণ এশিয়ারই কিন্তু মনে রাখা উচিত যে কথা বলার স্বাধীনতাটা একটা বড় ব্যাপার। এই কথা বলার স্বাধীনতা যদি আটকে যায়, সেখানে কিন্তু মানুষের ফুঁসে ওঠাটা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। শেষ করছি আজকের মতো। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।